দর্শক, আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে নতুন সরকারের এবং প্রথম দিনই প্রথম ক্যাবিনেট বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। সেই সাথে জাতির উদ্দেশ্যে যে ভাষণ, সেখানেও তিনি স্পষ্ট করে বলেছেন যে কেবল বাজার নয়, কোনো ধরনের সিন্ডিকেট রাখবে না তার সরকার। তার সেই কথায় নিশ্চিতভাবে আশায় বুক বাঁধছে দেশের মানুষ। কিন্তু বক্তব্য এবং প্রত্যাশার সঙ্গে দীর্ঘদিনের বারবার যে বঞ্চনার ফারাক, সেটিও মানুষকে ভাবাচ্ছে। ফলে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে যে স্পিরিট বা যে বক্তব্য দিচ্ছেন, তার ক্যাবিনেট, তার সংসদ সদস্য এবং প্রশাসন সেটিকে কতখানি ধারণ করবে, সেটির ক্ষেত্রে চ্যালেঞ্জ কি, এবং বিশেষ করে রমজানে দ্রব্যমূল্য সহ বিদ্যুৎ সরবরাহ সেসব ক্ষেত্রে সরকার প্রধান যে নির্দেশনা দিয়েছেন, সেটি প্রশাসন তথা আমলাতন্ত্র কতখানি পরিপালন করবে, সেসব বিষয় নিয়ে আমরা নির্মোহ বিশ্লেষণ করতে চাই। আপনাকে আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাকির সানশাইন। সঙ্গে আছেন মাহফুজ মিশু। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন নবনির্বাচিত সংসদ সদস্য ফজলুল হুদা বাবুল এমপি। বাবুল ভাই, স্বাগত আপনাকে এবং অভিনন্দনও আনুষ্ঠানিকভাবে। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদকও বটে। আমাদের সঙ্গে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর নাহরিন ইসলাম খান। ডক্টর খান, আপনাকেও স্বাগত এবং আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন সালাউদ্দিন আইয়ুবী এমপি। তিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং এই 13তম জাতীয় সংসদের নতুন সংসদ সদস্য। ফজলুল হুদা বাবুল এমপি, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। গতকালকে আপনারা শপথ নিলেন সংসদে, কালকে ক্যাবিনেট ফর্ম হলো, 49 সদস্যের মন্ত্রিসভা তিনি গঠন করলেন। নবীন প্রবীণের একটা মিশেল আছে, একেবারে নবীন রয়েছে। 10 জন উপদেষ্টা নিলেন। আজকে প্রথম স্মৃতিসৌধে এবং তারপরে তার পিতা এবং মাতার কবর জিয়ারত করে আনুষ্ঠানিকতা শুরু করলেন। আমরা রমজান নিয়ে, আপনি নিজে দীর্ঘদিন এক্সপোর্ট ইম্পোর্ট এই ধরনের ব্যবসা এবং প্রশাসন সেগুলো দেখভাল করেন। ফলে যে প্রতিশ্রুতি জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী বা সরকার প্রধান হিসেবে দিলেন সরকারের প্রথম দিনেই, আমরা জানি এই সব দ্রব্যমূল্য মজুদ, এগুলো আমদানি রপ্তানি, এলসি, এগুলোর সঙ্গে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। যদিও বিএনপির পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে তার আগে থেকেই এক্সিস্টিং যে গভর্নমেন্ট ছিল তাদের সঙ্গে তারা এটা মনিটরিং করেছেন। ফলে এইটা বাস্তবায়ন করা অনেক বড় চ্যালেঞ্জ কিনা, কারণ উনি বলছেন বাজার সিন্ডিকেট থাকবে না। আপনি খুব ভালো জানেন সিন্ডিকেট কারা করেন, আপনি খুব ভালো মতো জানেন অন্যান্য সিন্ডিকেট কারা করেন, এবং তারা কোনো না কোনোভাবে ক্ষমতার আশপাশের লোক হন। আমি আমাদের এই 54 বছরের বাংলাদেশের অভিজ্ঞতার কথা বলছি। ফলে সেটা আমরা আমূল বদলে ফেলতে পারবো নাকি সেটার অন্তত সূচনা হবে এবার? ধন্যবাদ যমুনা টিভিকে, ধন্যবাদ মিশুকে এবং সহ আলোচক ডক্টর খান। আজকে রমাদানের প্রথম দিন, তারাবি পড়া হলো, আগামীকাল প্রথম রমাদান। সো সবাইকে রমজানের শুভেচ্ছা। আমার এলাকার মহাদেবপুর বদলগাছি সহ সকল মুসলমান ভাইদের জন্য, ভাই বোনদের জন্য আমি রমজান আমাদের জন্য বরকতময় হয়ে উঠুক সেই কামনা করছি। যেটা বললেন যে এই যে রমজানের সময় যে প্রাইস মানে হাইকটা হয়, যেটা দ্রব্যমূল্যটা হয় দুটো কারণে। একটা হচ্ছে যে যদি সাপ্লাই চেনের প্রবলেম থাকে, আরেকটা হচ্ছে যে যদি পারসিস্টেন্ট রাইস থাকে, যেটাকে আমরা ইনফ্লেশন বলি, সেটা হতে পারে। আমার মনে হয়েছে যে বিএনপি এমন একটা রাজনৈতিক দল, এখন নিজের দলের কথা বলতে হচ্ছে কিছুটা, ডক্টর নাহরিন কি বলবেন জানি না, কিন্তু বাস্তব কথা হচ্ছে যে আমাদের ইতিহাসগুলো ঠিক এরকমই। আপনি যদি 75-এর পরবর্তী সরকার দেখেন, যখন মানুষ খেতে পারতেন না, মানুষ কিন্তু তখন, আমি শুনেছি, কচুর লতি সিদ্ধ করে খেয়েছে, লবণ ছিল না ওই সময়ে। 80 টাকা কেজি লবণ, মানে এখনকার যদি আমি টাইম ভ্যালু অফ মানি নেই, সম্ভবত 8,000 টাকা কেজি লবণ ছিল ওই সময়। কিন্তু দেখেন, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা নিয়েছেন, তখন কিন্তু দ্রুত এবং সেই খাদ্যদ্রব্য বলেন 1 বছরের মধ্যে দ্বিগুণ হয়ে গেল, আপনার প্রাইসে অনেক কমে গেল। মজুদদার এবং সিন্ডিকেটের বিরুদ্ধে সব সময় বিএনপি, এবং এইটা আপনি বিগত সরকারেও দেখেছেন, এবারও সেটি দেখবেন। এবং জনাব তারেক রহমান যে স্টেপগুলো নিয়েছে, আজকে আপনি যেগুলো বললেন, এগুলো কিন্তু একজন রাষ্ট্রপ্রধান বলবার পর কিন্তু এটা ঘটে যায়। এবং আমাদেরও, যেমন আমাকে সার ব্যবসায়ীরা এসেছে আমার সাথে দেখা করতে ফুলের তোড়া নিয়ে, আমার তো তাদের সাথে কোনো কানেকশন নাই। আই এম নট অ্যান কৃষক দলের নেতা হিসেবে আমার আরো অন্তত 15 জন সিনিয়র নেতা আছেন।
প্রেসিডেন্ট আছেন, ভাইস Secretary প্রেসিডেন্টরা আছেন, সেক্রেটারি আছেন, আমি হচ্ছে 4 নাম্বার বা 5 নাম্বার জয়েন্ট সেক্রেটারি আমি। সো তাদের ছাড়া আমার কাছে আসবাটা তো মনে হলো কাজে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরাও চেষ্টা করব আমাদের লিডার 12তম প্রাইম মিনিস্টার 11তম প্রাইম মিনিস্টার, সরি 11তম প্রাইম মিনিস্টার এদেশের জনাব তারেক রহমানকে সহযোগিতা করার, তার নির্দেশ মতো কাজ করার। আমার মনে হয়েছে মাঠ পর্যন্ত এই খবরগুলো পৌঁছে গেছে। আমি একটা জিনিস অ্যাড করি, আমি আজকে হচ্ছে দ্বিতীয় দিন শপথের। আমি কিন্তু আজকে আমার ইউনিয়নের এক বিএনপির নেতাকে আমি পদ থেকে মানে দল থেকে বহিষ্কার করিনি, পদ থেকেও বহিষ্কার করিনি। আমি বলেছি পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। কেন দিলেন? দেওয়া হলো কারণ উনি দলীয় কাঠামোর বাইরে যেয়ে এমন কিছু কাজ করেছে যেটা এলাকার লোকজনের জন্য দৃষ্টিকটু। তো আমি সাথে সাথে তাকে করলাম যে আমরা কিন্তু এখন শুরু করে দিয়েছি, আমরা কিন্তু করব। এবং জনাব তারেক রহমানও সেই রকম মোডেই, উনি কিন্তু এসেই বলেছেন নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে উনি দেশ চালাবেন। উনি কিন্তু বলেছেন নিরাপদ বাংলাদেশ রাখবেন। নিরাপদ বাংলাদেশ মানে শুধুমাত্র আইন শৃঙ্খলার পরিস্থিতি নয়, নিরাপদ বাংলাদেশ মানে খাদ্য নিরাপত্তা। আমি যখন তারাবির নামাজটা পড়বো ওই সময় আমার ইলেকট্রিসিটি থাকবে। উনি কিন্তু সেইভাবেই কাজগুলো করছে এখন। উনি কিন্তু বলেছেন যে ওনার কারণে বাকিরা রাস্তায় যেন 2 ঘন্টা জ্যামে বসে না থাকে। তো শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। আমরা মর্নিং শোজ দ্য ডে উইল সি দ্য বেটারমেন্ট ইনশাআল্লাহ। ডক্টর নারিন, ধরেন এমনিতেই 5 আগস্ট 2024-এর পরে যে সরকারটা আসবে তার কাছে পাহাড় সম প্রত্যাশা মানুষের। 2 ধরনের প্রত্যাশা, একটা হচ্ছে গেল সরকারের সময় তাদের কিছু ভোট দিতে না পারা, সেটি একটা সংকটের জায়গা। তার সঙ্গে গেল 18 মাস যে সরকারটি ছিল সেই সরকারটিও নানান অদক্ষতা, অব্যবস্থাপনা, ফলে সেই জায়গা থেকে বিশাল প্রত্যাশা এবং বিশাল জনপ্রিয়তা, ফলে 212 আসন বিএনপির। এবং খুবই নিশ্চিতভাবে এই ভোট শুধু বিএনপির ভোট না, এটি বিএনপির নেতাকর্মী সমর্থকের ভোট না, সাধারণ মানুষের ভোটও নিশ্চয় আছে, আরও 3টি আসন বাকি আছে। ফলে বিশাল প্রত্যাশা নিয়ে নিশ্চিতভাবে এই শুরুটা ভালো। উনি সরকারি গাড়ি ব্যবহার করবেন না, প্রধানমন্ত্রী, এমপিরা শুল্কমুক্ত গাড়ি আমদানি করবেন না, ফ্ল্যাট নেবেন না, এই উদ্যোগগুলো নিঃসন্দেহে আরও বেশি আশা জাগাচ্ছে। ফলে এই যে বাজার সিন্ডিকেট, রমজান একটা বড় টেস্ট কেস অনেকে বলেন, কারণ এই সময় ঈদের সময় অনেক মানুষ বাড়ি যায়, ফলে পরিবহন ব্যবস্থাটা কেমন থাকবে, বিদ্যুৎটা থাকবে কিনা, গরম আসছে। ফলে উনি সবসময় আমরা দেখেছি সরকার 100 দিনের একটা কর্মসূচি নেন, সেটাকে আমরা হানিমুন পিরিয়ড বলি, উনি 180 দিন নিলেন। এইটা কি একটু বাস্তবসম্মত কারণে একটু সময় নিয়ে দেখতে চাচ্ছেন, বা নিজের গতিবিধি কি অবস্থা আছে টু ডু লিস্ট করার জন্য? অবশ্যই মিশু, কারণ আমি মনে করি যে 100 দিন তো সবাই নয়, উনি 180 দিন নিয়েছে এই কারণে যে এই যে ইলেকশনটা হয়েছে এটা কিন্তু একটা এক্সেপশনাল ইলেকশন। আমি মনে করি ইভেন ভোট ব্যাংক নিয়ে যদি আমরা কথা বলি যে কার কত ভোট, এটাও কিন্তু কাউন্ট করা সঠিক না। আমি মনে করি আগামী নির্বাচনে যে ভোটটি পড়বে সেটাই হচ্ছে কোন দলের কত দলীয় ভোট সেটা। কারণ এবারের ইলেকশনটা এমন একটা সময় হয়েছে, আপনি যেটা বলেছেন যে ইভেন আজকে তারেক রহমান তার বক্তব্যে বলেছেন যে যারা ভোট দিয়েছেন, যারা দেননি অথবা কাউকেই দেননি, হ্যাঁ, তার মানে এইবার পার্টিকুলারলি আপনি বলতে পারছেন না যে এত পার্সেন্ট, যেমন 50% ভোট বিএনপি পেয়েছে, এটা যে পুরাটাই বিএনপির ভোট এমন না, অনেক কিছু মিশ্রণ ছিল। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এক্সেপশনাল ইলেকশন, এক্সেপশনাল সময়, এবং এই যে টাইম লাইনটা 100 থেকে 180 দিন, এটাও এক্সেপশনাল। কারণ যে ক্রান্তিকালের মধ্য দিয়ে একটা দেশ গেছে, এবং এই ক্রান্তিকালটা তো শুধু মিশু এই 1.5 বছর না, এই ক্রান্তিকালটা তো 15 অথবা 17 বছরের ক্রান্তিকাল। তো এতটা সময় পরে আমার সবসময় মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, আমরা কিন্তু ধরেন এই দেশে কিন্তু সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের কোনো মূল্য নাই, বা মানুষ যে মানসিক স্বাস্থ্যের কথা কখনো চিন্তা করে না। আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনোভাবে একটা মানসিক দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি না। গত 17 বছর আমরা কি কেউ, ইভেন যে লোকটি খুব মানে জান প্রাণ দিয়ে আওয়ামী লীগ করেছে, সেও কি সুস্থ ছিল? কারণ কেন
এমনও ছিল না যে সুস্থ থাকলে চোখ কান বন্ধ করেও এতটা নির্লজ্জভাবে কোনো দলকে সাপোর্ট করা যায় না। তার মানে আমাদের প্রত্যেকেরই মনোজগতে কোনো না কোনো পরিবর্তন হয়েছে। এখন কোনো না কোনো পরিবর্তন যেহেতু হয়েছে, আমার মনে হয় সরকার এখন যে মানে টাইম লাইনই দিবে বা যেগুলোই করবে তা প্রত্যেকটাই হচ্ছে এক্সেপশনাল এই জিনিসগুলোকে টার্গেট করে। আর যেটা হয়েছে যে ধরেন এই সরকারকে সবাই বলেছে না যে জাস্ট ক্ষমতা নেওয়ার পরেই ইলেকশন, এটা হবে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, মানে ক্ষমতা নেওয়ার পরে রোজা, হ্যাঁ, সো এটা হবে সরকারের সবচেয়ে বেশি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের দিকে যাচ্ছে। শুধু কি তাই মিশু, যেটা আমি সব জায়গায় বলি যে এই সরকার একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ হবে হচ্ছে মব। মানে মবকে আমি কালচার বলতে চাই না, হ্যাঁ, মানে মব সহিংসতা আলাদা করে আমি কথা বলতে চাই, মব সন্ত্রাস নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী কথা বলতে। এটাই হচ্ছে কথা যে এই যে বিষয়গুলো যেগুলো আমরা আগে কোনোদিন দেখিনি, আগে কোনোদিন শুনিনি, বা নতুন যে শব্দের সাথেও কিন্তু এই সরকার এক ধরনের যুদ্ধ ঘোষণা করতে হবে। যেমন নতুন বন্দোবস্ত, আরো কত শব্দ আমরা শুনলাম না, মানে এই শব্দ তো জীবনে কোনোদিন শুনি নাই। তার মানে এত নতুন কিছু এসছে, এবং এই সরকারটাও একটা নতুন সরকার। এবং আপনি যদি জনাব তারেক রহমানকেও দেখেন যে উনি যেভাবে রাজনীতি করেছেন 15 বছর, বা উনি বাধ্য হয়েছেন দেশের বাইরে থাকতে, এটাও তো তার জন্য নতুন। তবে আমার একটা বিশ্বাস আছে যে আমি এখন পর্যন্ত, যে বলে না মর্নিং শোজ দ্য ডে, ভাইও মনে হয় বললেন, তো সেই জায়গা থেকে আপনি জনাব তারেক রহমানকে যদি নির্মোহ, আপনি আজকে অনুষ্ঠানে বলেছেন যে আমরা নির্মোহ বিচার করব, নির্মোহ বিচার যদি আপনি করেন, তাহলে এই পর্যন্ত আপনি কোনো জায়গাতে আমার মনে হয় না মিশু, যদি আপনি নির্মোহই হন, উনার কোনো শব্দচয়ন, উনার কোনো অ্যাটিটিউড, এমন কোনো কিছু উনি করেন নাই যে যেটা চোখে পড়ার মতো বা দৃষ্টিকটু মনে হয়েছে। তো একজন, এবং আরেকটা কথা এটা বলতেই হয়, দেখেন আজকে আমি জানি না খুব বেশি ব্যক্তিগত, বাট আজকে উনি যখন ফুল দিলেন, বিশেষ করে এই ধরনের প্রোগ্রামে সবাই একটু ডিফারেন্ট অফিসিয়াল ড্রেস পরে আসেন, উনার গেট আপ বা উনি প্রথম থেকে যেটি শুরু করেছেন, আপনার কিন্তু একটা অনুভূতি তৈরি হয় যে পাশের বাড়ির লোক বা আমি তাকে চিনি। এটা কিন্তু একটা সরকার প্রধানের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার যখনই কাউকে মনে হবে যে আমি চিনি না বা ধরাছোঁয়ার বাইরে, তখনই কিন্তু আপনার সাথে তার মানসিক কানেকশন তৈরি হয় না। হ্যাঁ, তো সেই জায়গাতে আমার মনে হয় যে এই জায়গাটাতে উনি সফল হয়েছেন। বাংলাদেশে 35 বছর পর আমরা একটা পুরুষ প্রধানমন্ত্রী পেলাম, কিন্তু সেই পুরুষ প্রধানমন্ত্রী, মানে পুরুষরা তো সুযোগ পেলে স্যুট পরে, সরি ভাই, স্যুট পরে ফেলেন, সেজে গুজে আসেন, টাই পরেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় তারেক রহমান সেই অলংকৃত জায়গা থেকে যে আমাদের কাতারে নামতে পেরেছেন। আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন নবনির্বাচিত এমপি সালাউদ্দিন আইয়ুবী। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি বটে। সালাউদ্দিন আইয়ুবী, আপনাকে স্বাগত এবং অভিনন্দন। আপনি প্রথমবার শপথ নিয়ে সংসদে গেলেন। সালাউদ্দিন আইয়ুবী, আমরা প্রধানমন্ত্রীর আজকের যে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ, সেটি আপনি নিশ্চয়ই শুনেছেন। নতুন সরকারের প্রথম দিন, আপনারাও বিরোধী দল হিসেবে সক্রিয় আছেন। আমার প্রথম প্রশ্নটা ছিল যে সরকার অনেক ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, বিশেষ করে সরকার প্রধান, তার ক্যাবিনেটেও তিনি, বিশেষ করে রমজান শুরু হচ্ছে এই সময়ে আমাদের অভিজ্ঞতা খুব খারাপ। সোলা, না হয় পেঁয়াজ, না হয় চিনি, না হয় সয়াবিন, না হয় খেজুর, কোনো একটা সংকট থাকে। আমরা যখন ঈদের ছুটিতে একসঙ্গে ঢাকা থেকে অনেক লোক বাড়ি যেতে চায়, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। রমজানে বিদ্যুৎ থাকবে কি থাকবে না, সেহরিতে, ইফতারে কিংবা তারাবিতে, সেটি একটি বড় সংকট থাকে। আজকে সরকার প্রধান এই প্রত্যেকটা বিষয়কেই তার প্রশাসনকে, সচিবদেরকে, মন্ত্রীদেরকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। আপনি কতখানি আশাবাদী নতুন সরকার প্রধানের এসব বক্তব্যে? এবং আমাদের যেহেতু ঘর পোড়া গরু, আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই, আমরা প্রধানদের কাছ থেকে খুব আশার কথা শুনি, পরবর্তীতে বাস্তবতা ভিন্ন হয়। সরকারের 180 দিন সময় নিয়েছেন প্রাথমিকভাবে, সেটিকেই বা কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে, এই যমুনা টিভির সম্মানিত দর্শকবৃন্দকে, সম্মানিত আলোচকবৃন্দকে। একই সাথে আমি আমার কনস্টিটিউয়েন্সি গাজীপুর 4 কাপাসিয়া আসনের সম্মানিত ভোটার এবং জনগণকে রমজানের শুভেচ্ছা জানাতে চাই। দোয়া করি আল্লাহ যেন নিরাপদে এই রমজান সম্মানিত দেশবাসীকে উদযাপনের সুযোগ করে দেন। সম্মানিত প্রধানমন্ত্রী আজকে খুব, আমি বলবো উনি খুব পরিকল্পিত এবং এই প্রস্তুতিমূলক একটি বক্তব্য দিয়েছেন। খুব অল্প সময়ে মোটামুটি সুসময়ের সব বিষয় তিনি এখানে উল্লেখ করেছেন। সুন্দর অ্যাড্রেসের জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে আজকে খুব চমৎকারভাবে তিনি বলেছেন। তবে বাস্তবতা হলো, আমরা তো খুব সবসময় দেখি যে কেউ কথা রাখে না। আসলে কথা দেয় সবাই, কিন্তু কেউ কথা রাখে না। কথা কতটুকু রাখবে সেটা কাজে বোঝা যাবে। এর একটু আমি যদি ক্ল্যারিফাই করার চেষ্টা করি, সেটা হলো, বলা হয়েছে যে যেভাবেই হোক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে রাখা হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে, বিদ্যুৎ সহ সরবরাহগুলো বিশেষ করে
মানে ইফতার এবং সেহরির সময় যেন সুন্দর করে দেওয়া হয়, এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। এগুলো ধর্মপ্রাণ মুসলিম হিসেবে বাংলাদেশের একটা বড় অংশকে টাচ করবে নিঃসন্দেহে। কিন্তু এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উপায়টা কী হবে, হাউ ইট ওয়ার্ক, এটা কিভাবে কাজ করবে, তিনি কি ম্যাজিক দিয়ে আসলে অতীতে সবসময় বাড়তো এবার বাড়বে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন, চেষ্টা করছেন, এরকম দু একটা এক্সাম্পল যদি আসতো, এরকম কোনো অর্ডার যদি আসতো, তাহলে বোঝা যেত। দেখেন একজন মন্ত্রী, ধর্মমন্ত্রী, তিনি বক্তব্য বলেছেন যে এবার সিন্ডিকেটকে সমুদ্রে ফেলে দেওয়া হবে। এটা কি ইজ ইট ওয়ার্ক, আসলে এটা কি কার্যকর, সম্ভব, বাস্তব না তো, এটা একটা অবাস্তব কথা যে সিন্ডিকেটদের যে সমুদ্রে ফেলে দেওয়া হবে। আর ফেলে দিলে মানে আর ফেলে দিলে আসলে কি মনে করেন আপনি একজনকে ফেলে দিলে কি আসলে সমস্যাটা সমাধান হয়ে যাবে? বরং উনি একটা সলিউশন বলতে পারতো যে আমরা একটা টাস্ক ফোর্স করব, যেটা আগে একটা দুইটা হয়তো এখন এটা সংখ্যা বাড়ানো হবে, আইনশৃঙ্খলা বাহিনীর একটা অংশকে আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য প্রতিটা বাজারে বাজারে পাঠাবো, সময়ান্তিক করবে, আমরা একটা গভর্নমেন্টের লিস্ট দিব, এই লিস্ট তালিকা ধরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত হারে বিক্রি হচ্ছে কিনা এটা একটা পর্যালোচনা করব, প্রতিদিন আমরা একটা রিপোর্টিং কনফার্ম করব। আমি যতদূর জানি বাণিজ্য মন্ত্রীকে উনি বেশ কিছু নির্দেশনা আলাদাভাবে আপনি সেটা জানেন, কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে আমি জানি না। আমি না জানার কারণে এটা আমি একটু বিশ্বাস করতেই চাই যে জনগণ এখন এই বিষয়গুলো জানে না। জানলে আমি একটু বলি, যিনি বিক্রেতা তিনি কিন্তু প্রথম দিনেই মানে আপনি মূল্যায়ন করার জন্য একদিন আসলে কতখানি যথেষ্ট? আমি কিন্তু ওই সরকারের কাজকে মূল্যায়ন করছেন, আমি ওনার ভাষণটা যে বক্তব্যটা যেটা দিল এই মেসেজে তিনি কিন্তু উল্লেখ করেছেন যে ক্রেতা বিক্রেতা ভোগকারী যারা আছে সবাই আমাদের, আমরা সবার সাথে নিয়ে চলতে চাই, এইভাবে কথা বলেছেন। সুতরাং ক্রেতা বিক্রেতার জন্য এই জায়গাটুকুতে শুধু আমি ভাষণের কথা বলবো না, তিনি মন্ত্রী পরিষদে বৈঠক করেছেন, সেখানে যে নির্দেশনাগুলো দিয়েছে 3টি সুনির্দিষ্ট নির্দেশনা মিডিয়াতে প্রচারিত হয়েছে, পরবর্তীতে মন্ত্রীরা বাইরে এসে কথা বলে সাংবাদিকদের বলেছেন। এই জায়গাগুলোতে কিন্তু এই পদ্ধতিগুলো নিয়ে কোনো কথা বলা হয়নি। যদি বলা হতো তাহলে আজকে কিন্তু বাজারে এটার একটা ইম্প্যাক্ট পড়তো, সে পড়ছে বলে আমার জানা নেই। আমি আরেকবার আপনার কাছে আসবো। ফজলেহতা বাবুল এমপি আছেন আমাদের সঙ্গে, তিনিও নবনির্বাচিত সংসদ সদস্য। ফজলেহতা বাবুল, যে কথাটি সালাউদ্দিন আইয়ুবী এমপি বলছিলেন যে ধরেন কৌশলকে আসলে আপনারা পাবলিক করবে কিনা, এটা অনেক সময় সরকারের নীতি হয়। ধরেন আপনি সিন্ডিকেট কিভাবে ভাঙবেন এটা বললে ধরেন যিনি সিন্ডিকেট করেন, এবং আমরা এটাও জানি যে সিন্ডিকেট ক্ষমতার সংস্পর্শ ছাড়া সিন্ডিকেট আদৌ সম্ভব কিনা, এটাও সম্ভবত একটি বড় প্রশ্ন। ফলে আমাদের ক্ষমতা বলতে আমরা এক ধরনের রাজনৈতিক ক্ষমতা, এবং যে ক্ষমতাটার কথা আমরা খুব কম বলি সেটা প্রশাসনিক ক্ষমতা, প্রশাসনিক দুর্নীতি। যারা দীর্ঘমেয়াদে সরকারে থাকেন, ধরেন আওয়ামী লীগ সরকার চলে গেছেন কিন্তু প্রশাসনে যারা ছিলেন তারা আছেন অন্তর্বর্তী সরকারে, ফলে সেই জায়গাটাও আপনাদের মাথায় আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। স্বাগত আমাদের সহ আলোচক সম্মানিত মাননীয় এমপি সালাউদ্দিন আইয়ুবী ভাইকে, গাজীপুর 4 থেকে অভিনন্দন আপনাকে। দেখুন, উনি খুব সুন্দর সুন্দর কথা বলেছেন, মনে হলো উনি খুব ভালো কথা বলেন। কেউ কথা রাখে না, কেউ কেউ রাখে, কেউ কেউ রাখে জন্যই এই সংসার চলে, এই পৃথিবী চলে, এই দুনিয়া চলে। আপনিও কথা রেখেছেন, দেরিতে হলেও এসেছেন, আমরাও কথা রেখেছি, মিশুও কথা রেখেছে। কাজে কেউ কেউ কথা রাখে, কেউ যদি কথা না রাখে 36 বছর ধরে কেউ 33 বছর ধরে কেউ অপেক্ষা করে না। আপনি যেটা বলেছেন যে আসলে উপায় কি হবে, আরে ভাই উপায় কি হবে? আপনাকে কেউ যদি বিয়ের ইনভাইটেশন দেয়, ওর সাইডে তো লেখে না স্বামী কাবাব কয় পিস, জালি কাবাব কয়টা, কিংবা লেবু কি সবুজ রঙের দিবে নাকি পাকা লেবু দিবে, এটা তো থাকে না। বিয়ের ইনভাইটেশন থাকে। যখন একজন নবনির্বাচিত শুধু নয় যে ব্যাপকভাবে, এবং এইটা একমাত্র নির্বাচন আমি দেখলাম যে নির্বাচনে কোনো সহিংসতা হয়নি। যে নির্বাচনটা হয়েছে, এই 18 বছরের যে সরকারটার একমাত্র কাজ ছিল, প্রধান কাজ ছিল বিএনপিকে আন্ডারমাইন করা। যতগুলো পদক্ষেপ তার অলমোস্ট প্রত্যেকটাতে বিএনপিকে আন্ডারমাইন করার পদক্ষেপ। এবং যে প্রশাসন, এটা হচ্ছে পুরোপুরি আওয়ামী প্রশাসন, তার মধ্যে ঘাপটি মেরে বসে থাকা অন্য একটা রাজনৈতিক দলের যারা বিগত দিনে চাকরি বাকরি করে খেয়েছে 14 পর থেকে, সেই রকম একটা প্রশাসনকে নিয়ে যুদ্ধ করে আমিও নির্বাচন করেছি। আমি জানি আমাকে কিভাবে করতে হয়েছে, কিন্তু সেই নির্বাচনে
মানে ল্যান্ডস্লাইড বলে না, বাংলায় বলে ভূমিধস, ভূমিধস বিষয় 2/3 মেজরিটি নিয়ে যে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন, তার কথাকেও কি অবিশ্বাস করবার মতো একদিনেই এমন কিছু আছে? সন্দেহটা কেন? নাম্বার 1। নাম্বার 2, আপনি যেটা বলেছেন সলিউশন তো থাকেই, সলিউশন থাকে একটা বিয়ের আগে, যেটি আমি আগেই বলেছি যে বাবুর্চি কে হবে, পুরান ঢাকার হবে নাকি উত্তরবঙ্গের হবে, এগুলা যারা অ্যারেঞ্জ করেন তারা এগুলো ঠিক করেই রাখেন। সেটা কি গ্যাসের চুলোয় রান্না হবে নাকি খড়ির চুলায় রান্না লাকড়ি হবে, দিয়ে রান্না হবে, সেটাও ঠিক করে থাকে। হ্যাঁ, কিন্তু আয়োজনটার যখন প্রথম থাকে ওখানে শুধু বলাই হয় ফজলুল বাবুল। কিন্তু আমরা প্রশ্নটা এই কারণেই জারি রাখতে চাই, কারণ আমি খুবই নিশ্চিত আপনার সঙ্গে হয়তো 10 রোজা পরে আবার আমরা কথা বলতে পারি, যদি সেম প্যানেল পাই যে বাজার আসলে কেমন থাকছে, ঠিক থাকছে কিনা, তখন সমস্ত মূল্যায়নের সুযোগ হবে। আমি একটা দর্শক, আমরা ফিরবো একটু, একটা বিরতি নিই, বিরতির পর ফিরছে। দর্শক আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক আরেকবার স্বাগত 24 ঘন্টায়। সালাউদ্দিন আইয়ুবী, আপনার কাছে একটু জানতে চাই, এই আপনাদের শপথ নিয়ে একটা বিতর্ক, সেটি নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু জামাতের আমির মহোদয় আজকেও কথা বলেছেন যে রাষ্ট্র সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়া জুলাইকে অপমানের শামিল। সেটির সঙ্গে একমত কিনা? 1, 2 হচ্ছে উনি একটি প্রতীকী কর্মসূচি করেছেন, ঝাড়ু দেওয়া, উনি বিরোধী দলীয় নেতাও বটে, ফলে এই কাজটার একদিকে যেরকম প্রশংসা হচ্ছে, এই কাজটার সঙ্গে কেউ কেউ ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই রকম কর্মসূচি করেছেন, সেটিকে মিলিয়ে দেখে কেউ কেউ সমালোচনা করছেন। ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে জামাতের আমির, উনি এই শপথ গ্রহণ দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে, সেই বৈঠকের বিষয়বস্তু একটু বলবেন কিনা, এবং উনি আসলে ঝাড়ু দেবেন নাকি শহরটা যেন, ওনার আসনটা যেন পরিষ্কার থাকে, সেই নিশ্চয়তা বিধান করবেন? ধন্যবাদ আপনাকে। আমি শেষ প্রশ্নটা আগে কথা বলি। জামাতের আমির আজকে ফজরের নামাজের পরে মণিপুর স্কুলে তিনি পরিচ্ছন্নতা অভিযান করেছেন। তিনি আসলে ঝাড়ু দেননি, পরিচ্ছন্নতা অভিযান করেছেন। কেন পরিচ্ছন্নতা অভিযান করেছেন আমি আরেকটু জানিয়ে রাখি। বাংলাদেশের আজকে জামাত ইসলামীর 68 জন এমপি যারা হয়েছেন, তাদের সকলকে নিয়ে আমাদের একটা প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। প্রশিক্ষণ কর্মশালা শেষে সবাইকে তিনি বলেছেন, সকল 300 আসনে আমাদের যে নির্বাচন হয়েছে, জোটকেও তারা তিনি বলেছেন 300 আসনে যারা নির্বাচন করেছে, নির্বাচন কেন্দ্রিক পুরো এলাকায় নানা ধরনের মানে ডাস্টের মাধ্যমে পরিচ্ছন্নতা বিঘ্নিত হয়েছে। এর মধ্যে ব্যানার ছিল, পোস্টার ছিল, লিফলেট ছিল, অন্যান্য রাজনৈতিক উপকরণ যেগুলো থাকার কথা ছিল, এগুলো আমাদের অফিস, আমাদের বিভিন্ন জায়গায়, বিশেষ করে নির্বাচনের দিন যেগুলো কেন্দ্র ছিল, ভোট কেন্দ্র ছিল, ভোট কেন্দ্র কেন্দ্রিক একটা ব্যাপক হয়েছে, ময়লা তৈরি হয়েছে। এগুলো সরিয়ে ফেলার জন্যে, শুধুমাত্র ব্যানার ফেস্টুন সরানোর জন্যে বা দৃশ্যমান প্রচারণা সরানোর জন্যে সরকারের পক্ষ থেকে নির্দেশনা ছিল। এটা 48 ঘন্টার পরবর্তী 48 ঘন্টার মধ্যে কেউ কেউ সরিয়েছেন, কেউ কেউ সরাননি। কিন্তু একেবারে রাস্তাঘাট যে ময়লা হয়েছে, এগুলো পরিষ্কার নির্দেশনা নির্বাচন কমিশন থেকেও ছিল না এবং অনেকেই করেও নাই। এই জায়গা থেকে জামাতের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান চিন্তা করেছেন যে তিনি শুরু করবেন, তার মাধ্যমে অথবা তার কর্মীদের মাধ্যমে নির্বাচন কেন্দ্রিক যে ময়লাগুলো হয়েছে সেগুলো পরিষ্কার হওয়া, পাশাপাশি পরিচ্ছন্নতার মাধ্যমে বাংলাদেশটাকে একটা জানান দেওয়া যে আমরা পরিচ্ছন্ন বাংলাদেশ চাই, সেটা তিনি সকালবেলা শুরু করেছেন। এটা এই ভারতের উদাহরণ, ভারত থেকে দেখে শেখা। ভারতের নির্বাচনও হয় না, নির্বাচনের পরে এরকম চিন্তা থেকে এটা করা হয় নাই, মানে আমার যতটুকু জানা আছে আর কি এই জায়গা থেকে। সুতরাং একেবারে ইচ্ছা, এবং এটার জন্যে তিনি সুনির্দিষ্ট নির্দেশনাই দেন নাই কিভাবে করা হবে, কখন করা হবে, কোন পদ্ধতিতে। এটার জন্য সামান্য যেই বাজেট বা খরচ টরচ হতে পারে সব একবারে ক্ল্যারিফাই করে প্রত্যেক এমপিকে বাধ্য করেছেন এ ব্যাপারে ডিসিশন নিতে। কিন্তু এমপি মহোদয়, ধরেন এমপিরা হচ্ছেন মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তারা আমাদের ল মেকার, এটি তাদের কাজ কিনা, নাকি এই নির্দেশনা আপনি দিবেন, বা এটার জন্য ধরেন সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর তারাই রয়েছে? দেখুন, এই যে এটা আমি বলেছি যে এটা শুধু এই এমপিকে কেন্দ্র করেই কিন্তু এই ইলেকশনকে কেন্দ্র করেই একটা বড় ধরনের হয়েছে। আপনি সুতরাং একটা বড় ধরনের হয়েছে কিছু বলবেন? দ্বিতীয় যে শপথটা, রাষ্ট্র সংস্কার পরিষদের সদস্য হিসেবে বাবুল সাহেবরা যে শপথ নিলেন না, উনি বলছেন এটা জুলাইকে অপমানের শামিল। জুলাই না হলে তো তারেক রহমান আজকে বাংলাদেশে আসতেন না, প্রধানমন্ত্রী হতেন না, শফিক সাহেবও নিশ্চিতভাবে বিরোধী দলীয় নেতা হতেন না, হয়তো রাজনীতি করতে পারতেন না। তাহলে সেই জুলাইকে বিএনপি কেন অপমান করবে? ধরেন
আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে তারা যে স্বাক্ষর করলেন না, এটা কি সম্মানের শামিল? জুলাইকে সম্মান করে স্বাক্ষর করে না, এটা বলতে পারেন? না, তারা তো স্বাক্ষর করেছে। না, জুলাই সনদে স্বাক্ষর করেছেন, কিন্তু শপথ যে নিলেন না, সেটা কি জুলাইকে সম্মান করে শপথ নেন নাই, এরকম বিষয়টা? সেই উত্তর নিশ্চয়ই উনি দিবেন, আমি হ্যাঁ, তার আশা কাছে করি ভাই দিবেন। যদি সম্মান করে না দিয়ে থাকেন, তাহলে অপমান করে এটাকে, বা অপমান না বললো, আমি বলবো অন্তত অবজ্ঞা করেছেন, অবজ্ঞা করেছেন। এবং আপনি বিএনপির নীতি নির্ধারণী ফোরাম হোক, আপনার এখানে অনেকেই আসেন, যদি জিজ্ঞেস করেন সুনির্দিষ্ট কোন কারণে এটা করা হয়েছে, এক একজন এক একটা বক্তব্য দিবে। কারণ এটা এমন একটা পজিশনে গিয়ে পৌঁছেছিল যে বিএনপির যারা এমপি হয়েছেন, তারা শপথ গ্রহণের সময় নির্বাচন কমিশনের দায়িত্বশীল ব্যক্তিরা ঘোষণা করেছে যে আপনাদেরকে 2টা শপথ পড়তে হবে, 2টা পেপার সংগ্রহ করতে হবে, 2টা পেপারে স্বাক্ষর করতে হবে। প্রায় সকল এমপি 2টা পেপার সংগ্রহ করেছেন, 2টা পেপার ফাইল সম্বলিত, 2টা পেপার দেওয়া হয়েছে, 2টা তারা রিসিভ করেছে, এবং কেউ কেউ সেখানে স্বাক্ষরও করেছে। স্বাক্ষর করার পর বিএনপির দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ওই দ্বিতীয় শপথ নেওয়ার আগেই ঘোষণা দেওয়া হয়েছে যে যারা যারা স্বাক্ষর করেছেন, স্বাক্ষর করলেও আপনারা এটা জমা দিবেন না। তার মানে এই নির্দেশনা সিদ্ধান্ত আগে থেকে ছিল না, কিন্তু এই সিদ্ধান্তটা শীর্ষ পর্যায় থেকেই তাৎক্ষণিকভাবে নেওয়া হয়েছে। আচ্ছা, কিন্তু ধরেন এই যে সংসদে যে দলটার আপনার বিশাল মেজরিটি, 2/3 বেশি, তারা না নেওয়ায় কি এটির আসলে আর কোনো কার্যকরতা থাকলো? এটা বলতেই পারেন যে আসলে জুলাইকে অকার্যকর করার জন্যই এই সিদ্ধান্তটুকু নেওয়া হয়েছে, এবং এইটা আগে ভাগে সিদ্ধান্ত নিলে এটার বিরুদ্ধে তাদের মধ্য থেকে কিছু মতামত আসতো, সেই জায়গা থেকে তারা কিন্তু আগে থেকে এই বিষয়টা জাতির সামনে উন্মুক্ত করেনি। এমনকি একটু বলি, পরবর্তীতে আসলে এটা নিয়ে তাদের স্ট্যান্ডটা কি, পরবর্তীতে 180 দিন পর্যন্ত একটা টাইম আছে, এই টাইমের মধ্যে এটা কার্যকর করতে হবে। সেটা কি নিবেন না, এরকম কোনো ক্ল্যারিফিকেশন এখন পর্যন্ত দেন না। আমি আজকে ভেবেছিলাম সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার ভাষণে সংস্কার অথবা কেন তারা শপথ নিলেন না এই সংক্রান্ত কিছু বলবেন, সেটাও কিন্তু এখানে ক্ল্যারিফাই। আমি এই প্রশ্নের উত্তর আসলে ফজলে হুদা বাবুল এমপি আপনার কাছ থেকে শুনবো। তার আগে আমি একটু প্রফেসর নাহিনের কাছে যেতে চাই। আপনি একজন একাডেমিশিয়ান হিসেবে, আমরা গতকালকে দুজন আইনজীবী ছিলেন, ব্যারিস্টার নজিবুর রহমান, তিনি জামাতের সংসদ সদস্য, এবং ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, তারাও এই ইস্যুতে প্রচণ্ড বিতর্ক করেছেন। দুই পক্ষের বক্তব্য থেকে সাধারণ নাগরিক হিসেবে আমার যা বোঝাপড়া, এটা একটা নৈতিক দলিল ছিল, কিন্তু বিএনপির পক্ষ থেকে যেটা বলার চেষ্টা করা হচ্ছে, রাষ্ট্রপতির যে অধ্যাদেশ, সেটারই কোনো যৌক্তিকতা নয়, নির্বাচিত পার্লামেন্ট সার্বভৌম, ফলে সংসদ সকল সিদ্ধান্তের চূড়ান্ত ক্ষেত্র হবে। আপনারা আসলে কি বোঝেন? আমি আসলে বুঝি, প্রথম উত্তরটা সাধারণ মানুষ হিসেবে দেই, এবং তারপরেরটা একাডেমিশিয়ান হিসেবে দেই। সাধারণ মানুষ হিসেবে উত্তরটা হচ্ছে এটা, যতটুকু আমি বুঝি, একজন সাধারণ মানুষের কাজ হচ্ছে সংবিধানকে সম্মান করা, হ্যাঁ, এবং আপনি যখন পার্লামেন্টে যাবেন, পার্লামেন্ট তো সংবিধানের কথাই চলে, তাই না? তো সেই জায়গা থেকে আমি মনে করি, ভাই যেটি বললেন যে এটা কি সম্মান করা হলো না অসম্মান করা, আমি মনে করি যেটা চরম সম্মান করা হয়েছে। কারণ আপনি যখন আপনার একটা সংবিধানের আলোকে সব কিছু করলেন, সংবিধানকে সম্মান করাই আপনার সবচেয়ে বড় সম্মান। সো সেই জায়গা থেকে আমি মনে করি বিএনপি এটা সম্মান করেছে। এবং সেই জায়গা থেকে আরেকটা প্রশ্ন যেটি ভাই বললেন যে বিএনপির অনেকেই, এটা যদিও এটা হয়তো ভাইয়েরই উত্তর দেওয়ার কথা, কিন্তু আমি যেহেতু জিনিসগুলো দেখি জানি, মনে হয় উত্তরটা দেওয়াই উচিত আমার, যে সবাই কয়েকজন সাইন করেছে, জমা দেন, এবং নীতি নির্ধারণীর পক্ষ থেকে এটা বলার পরে, দেখেন, আপনি যখন একটি রাজনৈতিক দল করবেন, পার্টিকুলারলি জামাতে ইসলামের কি এই কথাটা বলা উচিত? বিকজ জামাতে ইসলামী আমরা জানি যে তারা খুবই ক্যাডার ভিত্তিক দল, তারা এমন একটি দল যে তাদের মানে ওই পার্টি অফিসের একটা পাতাও নড়ে না তার হাই কমান্ডের নির্দেশ ছাড়া। তারা কিন্তু মানে আমার দীর্ঘ জামাতের সাথে টকশো করার অভিজ্ঞতাটা হচ্ছে যে উনারা যে কথাটি এখানে এসে বলেন, এটা কিন্তু উনাদের দলীয় সিদ্ধান্ত, এবং আপনি জানেন যে টকশোতে উনারা সবাই আসতেও পারে না, অথচ আপনি কিন্তু যে লোকটা মুদির দোকানে বিএনপি করে, অথবা পাড়ার একটা ছোট বিএনপির কোনো নেতা, তাকেও আপনি টকশোতে আনতে পারবেন উইদাউট পারমিশন অফ মানে বিএনপির টপ তাদের। তার মানে গণতান্ত্রিক চর্চা বিএনপিতে ওই জায়গায়। তো জামাতে ইসলামীর মতো একটা দল যখন প্রশ্ন করে যে দলীয় প্রধান বা কারো কাছ থেকে এইটা বক্তব্য আসার পরেই অনেকে জমা দেয় না, এটাই তো হওয়া উচিত, দলীয় শৃঙ্খলায় তো এটাই হওয়া উচিত বলে আমি মনে করি। এবং এবার যদি আমি একাডেমিকভাবে প্রশ্নের উত্তর দিতে চাই, সেই উত্তরটাও প্রথম উত্তরেরই খুবই কাছাকাছি। সেটি হচ্ছে যে আমি বিশ্বাস করি যে বাংলাদেশে একটি সংবিধান আছে, এবং ইলেকশন যেহেতু সংবিধানের আন্ডারে হয়েছে, এটি সংবিধানের কোনো ব্যত্যয় ঘটেনি। এবং আপনি একটি শব্দ বলেছেন, নৈতিকতার শপথ। নৈতিকতার শপথ মানে নৈতিকতা
ভেরি রিলেটিভ একটা ওয়ার্ড, এবং এটা কালচার টু কালচার, কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে কিন্তু, তাই না? কিছু নৈতিকতা আছে, মিথ্যা কথা বলা মহাপাপ, তাই না? এই টাইপের 2-4টা নৈতিকতা ছাড়া প্রত্যেকটা নৈতিকতারই কিন্তু একটা পক্ষে এবং বিপক্ষে আছে। তো নৈতিকতার সনদ আপনি সংসদে যাওয়ার আগে কেন আপনাকে এটা শপথ করে যেতে হবে? আর বিএনপিকে যে একাধারে বলা হয় না, যে যেমন উনি বলছেন যে আজকের বক্তব্যে তারেক রহমান এই কথাগুলো বলেন না, আজকের বক্তব্য তো আমি মনে করি শুধু সাধারণ জনগণ এবং যেহেতু রমজান এসেছে সেটা কন্ট্রোল করার জন্য উনি কথাগুলো বলেছেন। আমি মনে করি আজকের বক্তব্যে এই প্রসঙ্গটা অপ্রাসঙ্গিক ছিল। ভাইদের একটা বিষয় হচ্ছে কি জানেন, যে যখনই ভাইদের দল, ধরেন আজকে উনি বললেন এটা ঝাড়ু দেওয়া না, এটা হচ্ছে সার্বিক পরিষ্কার পরিচ্ছন্নতা একটা সিম্বল, কিন্তু এই তারেক রহমানই যখন দেখেন 1 ঘন্টা আগে একটা বক্তব্য দিয়েছে, সেটাকে আবার আপনি বলছেন সেটা হলো কেউ কথা রাখিনি, তাই না? তো তাহলে যেটা হচ্ছে যে উনাদের যেটা হয়, যেটা আমার অভিজ্ঞতা, যে উনারা যা বলেন সেটি হচ্ছে একদম সঠিক, বা আপনি যখন ওনাদের এই বক্তব্যে প্রশ্ন করবেন তখন ওরা কি উত্তরটা দেয় জানেন, যে এটা একটা ব্যক্তিগত মতামত, এটা আমার দলীয় সিদ্ধান্ত না। আর বিএনপি সব কিছু হয়ে যায় এরকম, যেমন উনি একটি কথা বললেন যে সমুদ্রে ফেলে দেওয়ার কথা। দেখেন এরকম রেটরিক তো সবাই ব্যবহার করে। আপনার মনে আছে জামাতের আমির ইলেকশনের কয়েকদিন আগে বলেছিল যে মেয়েদের দিকে কুদৃষ্টি দিলে চোখ তুলে নেওয়া হবে? তাহলে কি ওনারা এটা মিন করে বলেন যে ওনারা এই ধরনের আইন করবেন যে চোখ তুলে ফেলা হবে? তার মানে হচ্ছে কি, পলিটিক্যাল ভাষায় এই ধরনের কথা থাকতেই পারে। হ্যাঁ, তো এটা নিয়ে আমি মনে করি না যে খুব বেশি বিতর্কের দরকার আছে। আর একজন প্রধানমন্ত্রী 1 ঘন্টা আগে একটি বক্তব্য দিয়েছেন, এবং আমি মনে করি যে একটা সিন্ডিকেট, এটা ভেরি সেন্সিটিভ একটা জায়গা, এটা সরকারের একটা স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি জনগণের কাছে জানার দরকার নাই। আপনি যেটা বললেন যে 10 দিন পর আমরা যদি এই একই প্যানেল বসি, তাহলেই আমরা বিচার করতে পারবো যে কাজটি হয়েছে কিনা। যে আপনাকে একটু থামাই, ফজলুদ্দা বাবুল সাহেব, আপনার কাছে যেটা জানতে চাই যে আপনারা কি আসলে এই রাষ্ট্র সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন কিনা? কারণ এখনো 178 দিন তো বাকি আছে, মানে দলের এরকম কোনো সিদ্ধান্ত হয়েছে, নাকি আপনারা আসলে একটু বিভ্রান্ত ছিলেন শুরুতে? ধন্যবাদ। আমি তার আগে একটু কয়েকটা কথা এসেছে, আপনি বলেছেন জুলাই যদি না হতো, জুলাইয়ের মাধ্যমে এটা হয়েছে। আসলে এইটাকে এইভাবে গ্লোরিফাই করার কোনো মানে হয় না। জুলাই একটা অবশ্যম্ভাবী একটা বিষয় ছিল, কারণ এই 17 বছর আন্দোলন হয়েছে। এটা জুলাই না হলে হয়তো অগাস্ট হইতো, অগাস্ট না হলে নভেম্বর হতো। বিষয়টাই এরকম, ওই যে একটা কথা আছে না, মানে আমি হিমালয় নেই হতা তো কিয়া নাই, হতা। আমি তো এটা হতো, কিছু না কিছু হতো। এটাকে ওইভাবে গ্লোরিফাই করে যারা এখন জুলাইয়ের নিজেদেরকে কি বলবো দাবিদার বা প্রণেতা বা জুলাই যোদ্ধা ভাবছেন, আমি কিন্তু সবসময় রাস্তায় ছিলাম। সেটা 1 তারিখে বলেন, 3 তারিখে বলেন, 4 তারিখে বলেন, আই ওয়াজ দেয়ার। শহীদ মিনার টু উত্তরা ওয়াজ মাই পদচারণা। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই জুলাইটা নিয়ে কিন্তু 8 মাস আমরা আলোচনা করেছি, আমরা স্বাক্ষর করেছি। যা স্বাক্ষর করেছি আমরা অক্ষরে অক্ষরে সেটা পালন করতে বদ্ধপরিকর, নাম্বার 1। নাম্বার 2, জুলাইয়ের যে জিনিসগুলো আছে এর প্রায় 60-70% পয়েন্ট আমরা 31 দফায় 1-1.5 মাস আগে, 1-1.5 বছর আগে আমরা দিয়ে রেখেছি। সেটা একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব। সেটা দ্বিকক্ষ বলেন আর যত কিছুই বলেন। তারপরের কথা হচ্ছে যে আপনি যদি এই গণভোট দিবেন সংসদ ছাড়া, যেটা সংবিধানে নাই, তাহলে আপনি কেন আপনি প্রেসিডেন্টের আন্ডারে এবং আর্টিকেল 106-এর আন্ডারে আপনি কেন শপথ নিলেন? আপনি বিপ্লবী সরকার করতেন, আপনি শহীদ মিনারে যাইতেন, আপনি অর্ধেক মানবেন আর অর্ধেক মানবেন না, এরকমভাবে কোনো কিছু সংবিধানে বা দেশের স্বাধীনতায়। আসল বিষয় হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তখনই থাকবে যখন দেশের সংবিধান সমুন্নত থাকবে, বিচার বিভাগ সমুন্নত থাকবে। আপনাদের কি শপথ নেওয়ার আর কোনো সুযোগ আছে? এই লাস্ট পয়েন্টটা আমি বলি, এইখানে আমাদের এমন কথা আমরা কখনোই আমাদের জনগণকে বলিনি যে আমরা এটাতে শপথ নিতে যাব, এই জন্য হাতে ভোট দাও। আমরা এবং আমাদের নেতা জনাব তারেক রহমান হাতে ভোট দিতে বলেছে, বিকজ উই সাপোর্ট জুলাই, সো লেট ইট বি ভোটেড। যেহেতু একটা আয়োজন হয়েছে, কিন্তু এটাতে স্বাক্ষর করে আমরা যে এইটা সংবিধানের বাইরে যে আরেকটা
কাজ করব, এরকম কাজটা বিএনপি করবে বলে। বিএনপি একটা অভিজ্ঞ রাজনৈতিক দল, বিএনপি জানে, বিএনপির প্রতিষ্ঠাতা এই দেশের স্বাধীনতার ঘোষক, বিএনপি জানে যে এই দেশটাকে আমরা অন্যর কাছে হাতে তুলে দিতে চাই না। আমরা ওই পাকিস্তানপন্থীও না, আমরা ভারতপন্থীও না, আমরা আমেরিকানপন্থীও না, আমরা চায়নাপন্থীও না, আমরা বাংলাদেশপন্থী। এবং বাংলাদেশের স্বার্থের জন্য, এই জন্য আমরা বলি সবার উপর বাংলাদেশ। সো ইফ ইট ইজ গুড ফর বাংলাদেশ, ইফ ইট ইজ ফর দ্য বাংলাদেশের নিজস্ব স্বাধীনতার রক্ষার জন্য, সংবিধান রক্ষার জন্য, আমরা সেটাই করব, সেটাই করছি এবং সেটা করেছি আমরা। এবং আপনি যেটা বলছিলেন, বিশেষ করে মানুষের ভিতর নিরাপত্তা বোধটা ভীষণ জরুরি। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, সালাউদ্দিন সাহেব বিএনপির খুবই প্রভাবশালী নেতা, উনি আজকে স্পষ্ট করে বলেছেন যে মব সন্ত্রাসের দিন শেষ। ফলে এটা জনমনে স্বস্তি ফেরাবে কিনা, এবং যারা মব করেছিল বা করতে চায় বা করার চেষ্টা করে, তারা তো আর সমাজের বাইরের কোনো অংশ না, তারা তো সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়নি। ফলে তারা আসলে বার্তাটাকে কিভাবে নিবে, সেই প্রসঙ্গে কথা বলবো। দর্শক, আমরা তার আগে আবার একটা বিরতি নিই। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টায়। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কথা নিয়ে, উনি বলছেন যে মব সন্ত্রাসের দিন শেষ। সেটি হওয়ার কথা, একটা আইনের শাসন থাকলে এটা হওয়ার কথা না। কিন্তু যে ঘটনাগুলো ঘটেছিল এবং যে মব, তার অভিযোগ যাদের দিকে, তার একটা বড় অংশ কেন জামাত অথবা তাদের দিকে যায়, সেইটা আসলে কতখানি সঠিক ছিল? এবং এই কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলার মানে কি জামাত ইসলামী এখন ধরেন কোনো ঘটনায় সংসদের বাইরে, রাজপথে প্রতিবাদ আপনারা করবেন না? আপনি সরকার শপথ নেওয়ার আগের দিনে একটা সমাবেশ করেছেন 11 দল থেকে। জি, ধন্যবাদ আপনাকে। আমি এই আলোচনায় আসার আগে আমি আমাদের হাতে 2 মিনিট সময়। জি, ছোট্ট একটা প্রশ্ন রেখে আলোচনা করতে চাচ্ছি। সেটা হলো, তিনি বলেছেন যে বিএনপি শপথ না নিয়ে সংবিধানকে সম্মান করেছে, সাংবিধানিক কাজ করেছে। আমি জানতে চাই, তাহলে ডক্টর ইউনূস সাহেব তার সরকারের এই শপথ নেওয়ার যে প্রস্তুতি নিল, আয়োজন করলো, সবার হাতে শপথপত্র তুলে দিল, তাহলে কি তিনি অসাংবিধানিক কাজ করেছেন? প্রশ্ন রেখে আমি পরের আলোচনায় যাচ্ছি। সেটা হলো, মবের বিষয়ে আপনি কেন বলছেন যে জামাতকে বলেছে? আমি তো এটার কোনো না, আমি বলি না জামাত বলছি, আমি একটা ধারণা হচ্ছে যে এই ধারণার সোর্স কি? প্রথম আলো ডেইলি স্টারের হামলার ঘটনাই না, সেটা তো আপনি ধারণা করছেন, কিন্তু আপনি কি না, প্রথম আলো ডেইলি স্টার ধারণা করছে? বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যে বললেন, না, উনি কোন কোনো ইঙ্গিত দলের করেছেন নাম যে বা কোনো জামাতের ব্যক্তির নাম উল্লেখ করেননি। সুতরাং এই কথাটা আবারও, মব সন্ত্রাস বাংলাদেশ থেকে চিরতরে বন্ধ হোক, আইনের মাধ্যমে বিচার হোক, একদম, এটা খুবই স্বাভাবিক। এটাই জামাত ইসলামের দলীয় অবস্থান। অবশ্যই দলীয় অবস্থান, এবং জামাত ইসলাম এটাতে 100 বিশ্বাস করে, লালন করে। ম্যাম বলেছেন জামাত ইসলামের প্রত্যেক কর্মী তার চিন্তার আলোকে প্র্যাকটিস করে, যেটা চিন্তা করে, প্র্যাকটিস করে এবং এটা কনফার্ম করে। যেমন আমরা যারা সংসদ সদস্য হয়েছি, আমি কথা বলার আগে, সংসদে যাওয়ার আগে আমি কিভাবে কাজ করব, হোয়াট ইজ দ্য প্রসেস অফ এভরিথিং, সব কিছু 2 দিন ব্যাপী সব শেখানো হয়েছে আমাদেরকে, ইচ অ্যান্ড এভরিথিং। মানে এক্সপার্টদের নিয়ে এসে সবকিছু শেখানো হয়েছে। তার মানে সরকারের মব নিয়ে যে অবস্থান এবং প্রধান বিরোধী দল হিসেবে জামাতের যে অবস্থান, সেই অবস্থান একই রকম। এটাকে আমি প্রশংসা করি। সেটা তিনি যে কথা নাগরিকদের জন্য বলেছেন, খুবই আইনের স্বস্তির। বাইরে গিয়ে যাতে না হয়, এটা আমি যেটা দেখেছি, আমি অত্যন্ত আমার কনস্টিটিউয়েন্সিতে দেখেছি, গত আওয়ামী লীগের সময় এলাকায় যারা সন্ত্রাস ছিল, চাঁদাবাজ ছিল, দুর্নীতিবাজ ছিল, এরা আইসা এই গত 1.5 বছরে যারা প্রভাবশালী, তাদের উপর ভর করছে। এখন আবার যে সরকার আসছে, তাদের সাথে ভর করার জন্য লাইন লাগিয়ে চেষ্টা করছে, এবং খালি ফোন দিচ্ছে, এই করছে, সেই করছে, চেষ্টা করছে। তাদেরকে কিন্তু কোনো দল নাই। মব যারা করে, সন্ত্রাস যারা করে, তাদের দল চেঞ্জ হয়, তাদের দল নাই, তারা টুলস হিসেবে ব্যবহার করে দলকে। সুতরাং সকল দলই তার বিরুদ্ধে থাকা উচিত, তাহলেই তিনি আসলে এখান থেকে বাঁচতে পারবেন। আপনারা দলগুলোই যদি সেই সুযোগটা না দেন, তাহলে তো এটা বন্ধ হয় ভাই। কখনো কখনো এটা হয় না। এই যে গত জুলাই আন্দোলনে একটু খেয়াল করে দেখেন, আমরা সব দল প্ল্যান করে, ভাই বলেছেন, রাজপথের থেকে কিন্তু সরকার পতনের জন্য আন্দোলন করেছি। এর বাইরে গিয়ে একটা গ্রুপ আন্দোলন করে, বলতে হবে যে তাদের মাধ্যমে তাদেরকে সামনে দিয়ে আমাদেরকে সফল হইতে হয়েছে। তারা কিন্তু এই আমাদের প্ল্যানের সেটা কৌশলগত কারণে, হ্যাঁ, যেভাবেই হোক তারা হয়েছে। সুতরাং সবসময় আপনি দলের সাপোর্ট নিয়ে সব জায়গায় এই কাজগুলো হয়, এটা বলতে পারেন না, এটা বলা যাবে না। জি, একদম ধন্যবাদ আপনাকে প্রফেসর নাহরিন। মব সন্ত্রাসের যে ঘটনা, সেটি বন্ধ করার জন্য সরকারের সদিচ্ছা, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সমালোচনা করেছি গেল 18 মাসে। কিন্তু আপনি যদি দেখেন, একদিনে 300 আসনে নির্বাচন হলো, সেই একই দিনে কোথাও কোনো অকারেন্স ঘটেনি। তার মানে আইন শৃঙ্খলা বাহিনী চাইলে যে পারে, সেই প্রফেসর ইউনূসী ক্ষমতায় স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা হিসেবে তিনিই ছিলেন, অথচ তিনি অন্য ঘটনায় আবার পারেননি।
ফলে এখানে আসলে আন্তরিকতাটার কার অভাব? তার আগে ভাইয়ের প্রশ্নের উত্তর দেই। ভাই যে বললেন যে ডক্টর ইউনূস কি তাহলে সংবিধান বিরোধী, আচ্ছা ডক্টর ইউনূস মানে বিএনপি তো ক্ষমতা এসেছে 50% মানুষের ভোটে, ডক্টর ইউনূস তো ক্ষমতা এসেছেন ছাত্ররা তাকে বসিয়েছেন, এটা কিন্তু আমার কথা না, উনিই বলেছেন যে ছাত্ররা আমাকে বসিয়েছে। এবং ডক্টর ইউনূস দেখেন গণভোটের পক্ষে হ্যাঁ বলাতে কাজ করেছেন, এগুলো আমি জানি না সংবিধানের কোথায় আছে। সো আমি ডক্টর ইউনূস কি করলেন সেটার সাথে আসলে সংবিধানকে মানে এক কাতারে দেখতে চাই না। আমি মনে করি বিএনপি মানুষের ম্যান্ডেটে এসেছে, 50% মানুষ তাকে সরাসরি ভোট দিয়েছে এবং ইনডিরেক্টলি অনেক সাপোর্ট তার আছে। সো বিএনপি সরকারকে সংবিধান মেনেই কাজ করতে হবে, এটা আমার উত্তর। আচ্ছা, এরপরে যেটা বললেন যে আমি সবসময় মিশু, আমার গত 1.5 বছরে যা কথা বলেছি অথবা গত 1 মাসের কথা যদি আপনি শোনেন, আমি সবসময় বলেছি মব কন্ট্রোল করতে সরকার ভেরি সিলেক্টিভ। আপনি প্রথম আলো, ডেইলি স্টার এগুলোতে দেখবেন যে সরকার ইচ্ছা করলেই কন্ট্রোল করতে পারত। এবং ইন্টারেস্টিং বিষয় কি জানেন, সরকারের মুখপাত্ররাই যারা মবকে একসময় মব জাস্টিস বলেছেন, তার প্রেস উইংয়ের একজনের সাথে পরশুদিন আমি একটি টকশোতে ছিলাম, উনি বলেছেন যে যখন প্রশংসা করা হচ্ছিল যে ইলেকশনে কেন কোনো গন্ডগোল হয়নি, উনি বলেছেন যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এত দক্ষ, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এত ভালো কাজ করেছে। তখন আমি ফায়েজ ভাই ওনাকে প্রশ্ন করেছিলাম যে ভাই, ইলেকশনের আগের দিন পর্যন্ত তো কন্টিনিউয়াসলি শুনেছি যে ওনাদের মনোবল ভেঙে গিয়েছে, তাহলে একদিনে আপনারা কি করলেন যে তাদের মনোবল ফেরত এসে এরকম একটা জায়গায় চলে গেল? তার মানে হচ্ছে কি, সরকার কর্তৃক ক্রিয়েটেড কিছু মানসিক যন্ত্রণা দেয়া এবং কোনো কিছুকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখার জন্য তারা ক্রমাগতভাবে এই কথাগুলো বলেছেন এবং ক্রমাগতভাবে এই মবকে বিভিন্নভাবে ইনস্টিগেট করেছেন। তাদের যেটি ইচ্ছে হয়েছে সেই মবকে কন্ট্রোল করেছেন, সেই মবে ঠান্ডা পানি দিয়েছেন, কিছু মবে গরম পানি দিয়েছেন। সো এটা সরকারের উপর ডিপেন্ড করেছে। ফজলুদ্দীন বাবুল, আপনার কাছ থেকে একটু আশার কথা শুনতে চাই। মব কে করলো সেটার কোনো রাজনৈতিক পরিচয় বিএনপি বা আপনার সরকার খুঁজবে, নাকি যিনি অপরাধ করবেন তাকে অপরাধী হিসেবেই দেখা হবে? ধরেন আমরা এখানকার চরিত্রগুলো একটু আগে আরেকজন এমপি মহোদয় বলছেন, আইবি সাহেব, যে কিছু লোক যারা সন্ত্রাস করে, যারা চাঁদাবাজি করে, যারা বিভিন্ন জায়গায় ভয় দেখায়, তারা হয়তো যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা আওয়ামী লীগের ব্যাকআপে ছিল, তারপরে হয়তো অন্তর্বর্তী সরকার সময় ডিফারেন্ট শেল্টার নিয়েছে, এখন হয়তো আবার তারা আপনাদের কাছে ফেরার চেষ্টা করছে। ধন্যবাদ। না, আপনি একটু ভুল বলেছেন, উনি বলেননি যে বিএনপির কাছে ফেরার চেষ্টা বলছেন এখন করছে। যারা ক্ষমতায় তাদের কাছে ফেরার চেষ্টা। ক্ষমতায় ওনারাও কিন্তু ওনার বিরোধী দলে আছেন। 68টা ক্ষমতা নাই, না না, এটা জনতা ক্ষমতায় জানে। আপনি কি বলেন, সব ক্ষমতাই তো আপনার আসনে আপনার আসনে কি বিএনপির কোনো ক্ষমতা আছে নাকি? আছে নাই। নিশ্চয়ই। ঠিক আছে, কাজে ওই 68টা আসনে কিন্তু ওনারা, এবং ওনার আসনে স্পেশালি তো উনি নিজেই, তার এটা আমি নিজেও দেখেছি যে তারা কোন দিকে। আপনি জানেন যে আওয়ামী লীগ সবচেয়ে আওয়ামী লীগকে যতগুলো মামলা দেওয়া হয়েছে সবগুলো বিএনপির দ্বারা। আর জামাতে ইসলাম কি কি করেছে, এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। ওই যে শুরুতে যে ওই যে ঝাড়ু নিয়ে যে কথাটা হলো, এরপর যে অনেকে বলেছেন স্ট্যান্ডবাজি কিনা নরেন্দ্র মোদীর সাথে, বিষয় হয়েছে কি, আপনি যখন এই রিলিজিয়নকে নিয়ে আপনি রাজনীতিতে আসবেন, যে দেশের অন্যান্য মানে কি বলবো মতাবলম্বী মানুষও থাকবে, অন্য সম্প্রদায়েরও থাকবে, অন্য ধর্মীয় বিশ্বাসের লোকও থাকবে, যেখানে শিয়া থাকবে, সুন্নি থাকবে, যেখানে যার যেটা মতবাদ সেই মতবাদ নিয়ে সে চলবে, সেরকম একটা দেশে যখন আপনি একটা নির্দিষ্ট দল নিয়ে করবেন তখন এটাই আসবে। নরেন্দ্র মোদীর সাথে জামাতে ইসলামের মানুষ হয়তো বা কোনো সাদৃশ্য খুঁজে পায়, সে কারণেও হয়তো তারা এটাকে এইভাবে তোলে। তবে এই কাজটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। 1 2 নম্বর হচ্ছে কি, ব্যক্তিটা পছন্দ নেই আপনার নাকি? সরি, ব্যক্তিটা পছন্দ নেই, কাজটা তো ভালো লাগছে। না না, এগুলা কাজ তো আমরাও করি রে ভাই। প্রত্যেক ঈদে আমি নিজে আমার এলাকার হাট বাজার পরিষ্কার করি, এটা মিডিয়া তো আসছে বহুবার, কিন্তু এটা নতুন কিছু না। কিন্তু যখন আপনার দলের কেউ, যে আমার প্রশ্নটা ওই জায়গায়, কিন্তু অবশ্যই ভালো কাজ আপনারা করছেন, কিন্তু ওই যে যখন সাদৃশ্যটা মানুষ কেন খুঁজে পায়,
এই মবের সাথে একটা লিঙ্ক আপ আছে, এই জন্য আমি বলছি শেষ করতে যে হবে। এই যে কেন আপনি বলছেন যে এখানে মব কালচার হলে কেন জামাতের কথা আসে। দেখুন, যখনই ওই শাহবাগে একজন নারীকে যখন পোশাক নিয়ে কথা বলা হয়েছে, সেই মানুষটাকে কিন্তু মানে পরদিনই তাকে জামিন দেওয়া হয়েছে, এবং জামিন দেওয়ার পরেই তার হাতে একটা কোরআন শরীফ দেওয়া হয়েছে, দিয়ে তৌহিদি জনতা, এখন তৌহিদি জনতা, কোরআন শরীফ, এগুলো নিয়ে কিন্তু আপনারা বেশি কথা বলেন। তো সেক্ষেত্রে ওই দায়টা আপনাদের কাছে আসে, এই জন্যই এই মব সন্ত্রাসের সাথে জামাতে আপনি ইসলামকে আরেকটা mob করলেন। সবাই মিলিয়ে ফেলে। এটা- ভাই আমি আপনার ক্লারিফিকেশনটা দিচ্ছি। এই আপনি একটা যে মব এটি- করলেন, মানে যত দাড়ি টুপিওয়ালার এই না, না, কোরআন না, শরীফে সেটা যে রমজান বলিনি। আসছে, শোনেন, অনেকে বড় ভাই, দেখবেন ওই যে সব আপনি জামাত যদি- না তো, শোনেন, তরিকতে সব তো ভাই কি জামাত একটা না। আছে না, সবাই হয়তো তরিকতে ইসলাম তরিকতে ফেডারেশন। কিংবা তরিকতে ফেডারেশন, হ্যাঁ। কিংবা ওই যে যাত্রাবাড়ি আর একটা হুজুর আছেন কি পীর সাহেব, ওনার দাড়ি কিন্তু আরো বেশি বড়। বড়, তারা তো জামাত ইটস না। নট এ প্রবলেম ফর দাড়ি, আমারও দাড়ি আছে, না, তবে সৌদির রাজারও এখানে আমার দাড়ি যেটা আছে। মনে হয় যে ভাই, এটা ধরেন আমার জামাতে একদম- ইসলামী না, কিন্তু উনারা কি কোনো প্রতিবাদ করেছিলেন এটা যে কোরআন Exactly, আমি শরীফ ওই বুকে জায়গাতেই কেন আসছি, দিলেন? যে এইরকম একটা কেন নারী তাদের সাথে হেনস্থাকারীকে সদৃশ্যতা কোরআন মিলায়? শরীফের মতো পবিত্র আমরা জিনিস কেন চাই দেওয়া হবে আমাদের বুকে? রাজনৈতিক দলগুলো কেউই নারীকে হেনস্থা করবে না, সবাই সবাইকে সম্মান করবে, সেই প্রত্যাশায় শেষ করি। ধন্যবাদ ডক্টর নাহরিন, ধন্যবাদ সালাউদ্দিন আইয়ুবী এমপি, ধন্যবাদ ফজলুদ্দা এমপি। দর্শক ভালো থাকুন, সবাই নিরাপদে থাকুন, সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।